মাদ্রাসায় একটা টাকা দেওয়ার কোনো নজির নেই। কিন্তু আমেরিকার বড় বড় যে প্রতিষ্ঠান আছে, যেমন হিলারি ক্লিন্টনের নির্বাচন, সেখানেও তিনি মিলিয়ন পাউন্ড দান করেন। কারণটা কি? কারণ হচ্ছে যা কিছু দরকার তাই করবেন উনি। মানে বিশ্ব নেতা হতে চান, নোবেল প্রাইজ পেতে চান, নোবেল প্রাইজ তো পেয়েছেন, নোবেল প্রাইজ পেলেন শান্তিতে, অথচ এ তো উনি গেল এসে ইউনুসের পুরা। কথা, কিন্তু বাংলাদেশ সেনা, তারা তো চাইবে একটা ভৌগোলিক হিসেবে একটা দেশকে অন্যান্য জায়গা থেকে আলাদা রাখতে, একটা অখণ্ডতা বজায় রাখতে। এটা তো সেনা চাইবে। না, সেনার কি বাংলাদেশের বক্তব্য যে এটা সেনা নিয়ে? বাংলাদেশের যে সেনাবাহিনী, তারা দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা কিন্তু চায় বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশে কোনো ইন্টারভেনশন না হোক, বাংলাদেশের অখণ্ডতা থাকুক। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সেনাবাহিনী তো সার্বভৌম না, সেনাবাহিনী তো চলে রাষ্ট্রের অধীনে। রাষ্ট্রের যিনি প্রধান থাকেন, সরকার থাকেন, তাদের নির্দেশনা অনুসারে সেনাবাহিনীকে চলতে হয়। এখন সেনাবাহিনী যদি এর থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে সেনাবাহিনীকে পাওয়ার টেক ওভার করতে হবে। তো এই সেনাবাহিনীর পাওয়ার টেক ওভার করা এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কিভাবে পরিচালনা করছে সেটা দেখা, দুইটার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট অবশ্যই চলে আসে। এবং সেটা কোন দিকে যাবে সময় বলে দিবে, ভবিষ্যৎ বলে দিবে। আমরা তো বলতে পারছি না, আমরা তো সেনাবাহিনীকে আমরা ইনভাইট করতে পারি না যে তুমি ক্ষমতা গ্রহণ করো। বলকার টার্ক, আপনি জানেন, সেনাবাহিনীকে যে কথা বলেছে, আমি দেখেছি বর্তমানে এটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কথা চলছে। আমরা বিশ্বাস করি ভারতের মতো দেশ অথবা রাশিয়ার মতো দেশ, তারা কিন্তু ইউনাইটেড নেশনসে কিন্তু এই একটা রেজুলেশন নেওয়ার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি যে বলকার টার্ক কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করে রাষ্ট্রকে সুপারসিড করে। তাদের তো বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তো বিদেশি কোনো শক্তি এইভাবে কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। বলকার টার্ক বলেছেন যে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে সাবধান করেছি, যদি তোমরা সরকারকে সহযোগিতা করো তাহলে তোমাদেরকে ইউনাইটেড নেশনস এর পিস কিপিং ফোর্সে আর নেওয়া হবে না। হ্যাঁ। তার মানে দেখেন, এটা যদি ভারতে হতো, এটা যদি আমেরিকায় হতো, অস্ট্রেলিয়ায়, কানাডায় অথবা পাকিস্তানে হতো, তাহলে এটা কি অবস্থা ধারণ করতো। বলকার টার্ক কি এখনো পলকার টার্ক কি এখনো ক্ষমতায় থাকতে পারতেন? তিনি কি তার যে দায়িত্বে আছেন সে দায়িত্বে থাকতে পারতেন? বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, নিরাপদ রাষ্ট্র, নিরীহ রাষ্ট্র বলেই এই তারা কিন্তু সেটা করতে পেরেছে। তাই আমি যেটা বলছি যে বাংলাদেশের সেনাবাহিনী এটা চায় না। এবং বাংলাদেশের সেনাবাহিনী, আমি বিশ্বাস করি যদি সরকার আস্তে ধীরে যদি এই দিকে যদি শতভাগ যদি কনসেন্ট্রেট করে এবং সত্যিকার অর্থে যদি এই এরকম একটা নতুন রাষ্ট্র তৈরি করুক, এখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হোক বা একটা বুদ্ধিস্ট রাষ্ট্র তৈরি হবে, সেটাকে কেন্দ্র করে আমেরিকা এবং চায়না মোবিলাইজ করবে এবং এই ভারতবর্ষের এই অঞ্চলটাকে ডিস্টাবিলাইজ করবে, সেটা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও চায় নাই, আমরাও চাই না, এবং ভারতও চায় না। সুতরাং এটাকে রুখতে হলে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে এটার জন্য নেগোসিয়েটিং একটা প্রসেস তৈরি করা উচিত। বাংলাদেশের সরকারের সাথে, বাংলাদেশের যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে, আমেরিকার সাথে, ইউনাইটেড নেশনসের সাথে এটাকে নিয়ে আসলে এইটা, ধ্যান দরবার এটা করা কি উচিত। এইরকম ভাবে দেখা হচ্ছে যে আলাদা একটা রাষ্ট্র তৈরি করে সেখানে যদি রোহিঙ্গাদের থাকতে দেওয়া হয়, তাহলে এই রাখাইন প্রদেশ থেকে যারা উৎখাত হয়ে চলে এসেছে বাংলাদেশে, যাদেরকে থাকতে দেওয়া হয়েছে মানবিক কারণে, যেটা আপনি বললেন, তাহলে এদের একটা স্থায়ী সমস্যার সমাধান কি এভাবেই করতে চাইছে? মানে স্থায়ী সমস্যার সমাধান বলতে, এটা সমাধান, স্থায়ী সমস্যার সমাধান রাষ্ট্র করে হবে না। কেন হবে না আপনাকে বলি। রাখাইনে যারা রাখাইন সম্প্রদায়, তারা কিন্তু আবার রোহিঙ্গাদের সাথে সম্পর্ক ভালো নাই। রাখাইনরাই কিন্তু রোহিঙ্গাদেরকে পিটাইয়া দেশ থেকে তাড়া করেছে। তা এখন আপনি বোঝেন, ওখানে শুধু তাহলে তো রোহিঙ্গাদেরকে দিয়ে তো একটা নিরাপত্তা দেশ। বিঘ্নিত হবে, কারণ বাংলাদেশ একই সঙ্গে ভারত, একেবারে তো হ্যাঁ, পার্শ্ববর্তী জায়গা। তাহলে তো নিরাপত্তা বিঘ্নিত হবে যদি রোহিঙ্গাদেরকে এখানে একটা আলাদা রাষ্ট্র করে থাকতে দেওয়া হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই হবে। কারণ হচ্ছে কি, রোহিঙ্গাদেরকে করতে গেলে তো রাখাইনের ভিতরে করতে হবে, বাংলাদেশের ভিতরে তো করার সুযোগ নেই। বাংলাদেশ তো জান দিয়ে হলো সেটা মানে প্রতিহত করবে। বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সাধারণ মানুষ সবাই কিন্তু যুদ্ধ করে হলেও বাংলাদেশকে রক্ষা করবে। এখন এই রক্ষা করতে গেলে বাংলাদেশ দিয়ে একটা টার্মোয়েলের মধ্যে পড়বে, ডিস্টাবিলাইজ হবে। বাংলাদেশের অর্থনীতি, মানুষের জীবন, আমাদের শিক্ষা, আমাদের জীবনধারা সবকিছুতে এফেক্টেড হবে। অর্থাৎ বাংলাদেশ খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাবে যদি আমাদেরকে দেশ রক্ষার জন্য এরকম কোনো সংগ্রামে প্রতিবেশীর সাথে জড়াতে হয়।
তাই আমরা তো কোনো যুদ্ধ চাই না, আমরা এটা কি শান্তিকামী একটা রাষ্ট্র। পাকিস্তানের স্ট্র্যাটেজি বলে মনে করছেন? এটা অবশ্যই পাকিস্তানের একটা স্ট্র্যাটেজি, কারণ পাকিস্তান একই সাথে এক ঢিলে দুইটা পাখিকে শিকার করতে চায়। একদিকে বাংলাদেশকে ডিস্টাবিলাইজ করলো, বাংলাদেশে মৌলবাদীকে চাঙ্গা করলো, বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র করার চেষ্টা করলো, সাথে সাথে ভারতের যে সেভেন সিস্টার্স আছে এদের মধ্যে যেন অশান্তি করা যায়, তাদের কাছে যেন, যারা বিদ্রোহী আছে তাদের কাছে যেন অস্ত্র পৌঁছিয়ে দেওয়া যায়, বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে যেন ইন্ডিয়াকে অশান্ত করা যায়। এটাই তো পাকিস্তানের লক্ষ্য, এটাই তো চায়নার লক্ষ্য। সেই জন্য চায়না এবং পাকিস্তান সবসময় চায় বাংলাদেশে যদি অশান্তি থাকে, অশান্ত হয়, তাহলে আপনার ভৌগোলিকভাবে এই দুইটা রাষ্ট্র এই আমাদের ল্যান্ডকে ব্যবহার করে, আপনি দেখেন না অনুপ চেটিয়াকে কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে, পরেশ বড়ুয়াকে কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে, কোন সময়ে? যখন আওয়ামী লীগ সরকার ছিল না তখন অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া বাংলাদেশে বিয়ে শাদী করে সংসার করে এখানে থেকে ভারতের যুদ্ধ পরিচালনা করেছে। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসছে, অনুপ চেটিয়া পরেশ বড়ুয়াকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিয়েছে, বলেছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক চাই। আমরা, আপনি একটা জিনিস বিশ্বাস করেন, ভারতে যদি আওয়ামী লীগ সরকার যদি যখন ক্ষমতায় থাকে, ভারতের সামরিক ব্যয় অন্তত 10 বিলিয়ন রুপি কমে যায়। কারণ কি? কারণ হচ্ছে তাদেরকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যুদ্ধ করতে হয় না, বাংলাদেশ তার পয়েন্ট গুলোকে সিকিউর রাখে। আর বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে না, তখন এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, ওই যে 10টা কষ্ট আপনারা দেখলেন, তখন পাকিস্তান এবং চায়না এই বাংলাদেশের ভূখণ্ডটাকে ব্যবহার করে ভারতের যে বুক মানে আঞ্চলিক মানে তাদের যে ইন্টিগ্রিটি, তাদের যে সার্বভৌমত্ব, সেটাকে নস্যাৎ করার জন্য চেষ্টা করে। তাই আমি মনে করি শুধু বাংলাদেশ নয়, ভারতেরও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ যাতে ডিস্টাবিলাইজ না হয়, বাংলাদেশে যেন ল অ্যান্ড অর্ডার যেন স্টাবলিশ হয়, এবং মৌলবাদী শক্তি যেন বাংলাদেশের মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। কিন্তু অলরেডি তো মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এখন একটা অস্থির মৌলবাদী সরকার। পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তে তো ক্রমাগত পাকিস্তান চাপ বাড়িয়ে চলেছে ভারতের বিরুদ্ধে। এবার রোহিঙ্গাদের নিয়ে নতুন খেলা, তাহলে কি করবে ইউনূস প্রশাসন? আসলে ব্যাপারটা কি, ইউনূস সরকার তো আসলে একটা তাবেদার সরকার, এটা তো কোনো সরকার না, এটা সরকারের পর্যায়ে পড়ে না। এটা হচ্ছে, আপনি যেটা বললেন, জঙ্গিদের উত্থানের ফলে জঙ্গিরা ডক্টর ইউনূসকে সামনে রেখে মানে ওদের মাঠের কাজটা সারতেছে। অর্থাৎ ডক্টর ইউনূস যত বেশি দিন সময় থাকে, জঙ্গিরা তাদের মনে করেন আহ ব্যবস্থাপনা, অর্থাৎ এই দেশকে জঙ্গিরা নিজেদের কন্ট্রোলে শতভাগ নিতে গেলে, প্রশাসন নিতে গেলে, আর্মি নিতে গেলে, তাদের যা যা করা দরকার তারা সেটা সেটা করছে। এবং সেই ডক্টর ইউনূসকে শুধুমাত্র আপনার একটা বেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডক্টর ইউনূসের কোনো পাওয়ার নেই, এমন একটা সাপ ডক্টর ইউনূস, যে সাপে কামড়ালে কোনো বিষ নেই। কারণ হচ্ছে মূলত বিষটা রয়ে গেছে সেই মৌলবাদীদের হাতে। এই মৌলবাদীরা বিষটা ঢালে, ডক্টর ইউনূস কামড়ায়। কথা বুঝছেন?